আমি কিন্তু রিকোয়েস্ট করবো রনু, অন্তত সেই দিনটা তুমি এসো। দেখো, আমার আশা নিয়ে তোমার ফুলসজ্জার আনন্দ বাড়বেও না, কমবেও না। তাই আমি বলবো, আমাকে এতবার রিকোয়েস্ট করো না। যদি আমি পারি নিশ্চয়ই আসবো, আর যদি আমি আসি তাহলে আসবো আমার দাদার বউ ভাত উপলক্ষে। তাই বলছি, আমাকে এতবার করে রিকোয়েস্ট করার কিছু নেই। দেখুন আপনার যাওয়াটা আদৌ হয় কিনা। না হওয়ার কিছু নেই তো, সবকিছু অলরেডি ফাইনাল হয়ে গেছে। অর্ডার আমার হাতে পেয়ে গেছি, এখন ফাইনাল না হওয়ার কিছু নেই। আর হ্যাঁ, আমার যাওয়া নিয়ে তোমার এত আপত্তি কিসের বলো তো? তোমার তো বরং আমার এখানে থাকা নিয়ে আপত্তি ছিল। আপনি আমাকে মিথ্যে দোষ দিচ্ছেন। আপনি আপনার বাড়ির সবার কাছে এটাই প্রমাণ করতে চাইছেন যে আপনি আমার জন্য ইচ্ছে করে বদলি নিয়ে চলে যাচ্ছেন, তাই তো? কিন্তু আমি তো সেটা মানবো না। তার থেকে বরং আমি এখান থেকে চলে যাব। আমি তোমায় কোনো দোষ দিচ্ছি না। তুমি যে আমার সঙ্গ পছন্দ করো না সেটা আমার ভাইরা সবাই জানে, বাড়ির সকলেই জানে। আর সেই দিন তুমি পাহাড়ে গিয়ে যেরকম ভাবে রিয়্যাক্ট করলে, তারপরে আমি নিজে প্রতিজ্ঞা করেছি তোমাকে আর কখনো আমি নিজে থেকে ডিস্টার্ব করব না। তবে হ্যাঁ, আমি তোমাকে ছেড়েও দেব না। যেদিন আমি নিজে থেকে বুঝতে পারবো যে আমি তোমাকে এখন ছেড়ে দিতে পারি, তুমি নিজের মতো করে থাকতে পারবে, সেদিন আমি নিজেই বলবো, ইমন তুমি এখন মুক্ত, নিজের মতো থাকতে পারো। কিন্তু তার আগে নয়। দেখো, আমি আমার বোঝাটাকে খুবই গুরুত্ব দিই। তাই আমি খুব ভালোভাবেই বুঝতে পারি যে তুমি আমার সঙ্গে কোনোদিন পছন্দ করোনি, করবেও না। কিন্তু আমি সেই জন্য চলে যাচ্ছি তা কিন্তু নয় ইমন। আমি যে জায়গায় যাচ্ছি সেটা খুব একটা ডিফিকাল্ট এরিয়া, নানা রকম এক্সপিরিয়েন্স হবে, আমি সেজন্য যেতে চাইছি, অন্য কারণে নয়। তবে হ্যাঁ, আমার বাড়ির সকলে এখানে রয়েছে, আমি তাদের প্রতি থাকা সমস্ত দায় দায়িত্ব কর্তব্য ফেলে তো চলে যেতে পারি না। ইমনের প্রতি আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটা মাথায় রেখে আমি এখান থেকে যাচ্ছি। আর আমি যেখানে যাচ্ছি সেখানে আমি বিশেষ ফোন টোন ধরতে পারবো না, তাই আমাকে ফোন করার চেষ্টা করো না। না তো রন, না, এটা তো কিছুতেই হতে পারে না। কোনটা? এইভাবে তুই আমাদের সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে চলে যেতে পারিস না। কে বললো যোগাযোগ বিচ্ছিন্ন করে চলে যাচ্ছি? আমি তো কাজে যাচ্ছি, নিজের ডিউটি করতে যাচ্ছি। কেউ চায় না আপনার ডিউটি। আমার আপনার ডিউটির কোনো প্রয়োজন নেই। আমি জানি আমার কাছ থেকে কখনোই তোমার কোনো কিছু প্রয়োজন হবে না। তাও আমার যতদিন মনে হবে, যতদিন প্রয়োজন মনে হবে, আমি আমার ডিউটি করব। তুমি চোর দিলেও কিছু হবে না। রন 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 শোন শোন শোন, তোর সঙ্গে আমার একটু কথা আছে। কি ব্যাপারে? যদি আমার বদলি প্রসঙ্গে কোনো কথা বলার থাকে তাহলে আমি এটুকু বলবো যে এই বিষয়ে কথা বলার কোনো অবকাশ আর নেই। আপনার যদি যাওয়া হয় তাহলে আমার নাম ইমন ফিরিয়ে নামটা পাল্টে রাখবেন। এই চ্যালেঞ্জটাও আমি নিলাম। সব সময় আপনার জেদ খাটবে আর আমার খাটবে না, তা তো হতে পারে না। এ তো দেখছি তোমাদের মধ্যে মান অভিমান চলছে। রন, এখন তো আর মান অভিমানের কোনো ব্যাপার নেই। তুমি ইমনকে বলো না সবটা মিটিয়ে নিতে। যত সমস্যা তো আমাকে নিয়ে ছিল। আমি তো তোমার দাদাভাইকে বলেইছি তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি চলে যাব, যত তাড়াতাড়ি সম্ভব তোমার দাদাভাই আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে পাহাড়ে। তাহলে এখন আর তো কোনো সমস্যাই রইল না। নিজেকে সবসময় এতটা ইম্পর্টেন্স দেওয়া ভালো না রূপকথা। তোমার কি মনে হয় সমস্যা তোমার জন্য হচ্ছে না? হ্যাঁ, সমস্যা হচ্ছে, সেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে। আর এই সমস্যার মধ্যে তোমার নাক না গলানোই উচিত।
তুমি বরঞ্চ নিজের নতুন সংসারটাকে নতুনভাবে গুছিয়ে নেওয়াতে মন দাও। আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। রনু, রনু, আমি বললাম না তোর সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। দেখো দিদি ভাই, আমি তোমাকে আগেও বলেছি, যদি আমার বদলি প্রসঙ্গে তোমার কোনো কথা বলা থাকে তাহলে সেই বিষয়ে কথা বলে কোনো লাভ হবে না। অর্ডার চলে এসছে, আমার হাতে চলে এসছে, আমি জাস্ট চার্জ হ্যান্ড ওভার করতে যাচ্ছি। আসছি। যা যেভাবে পারিস আটকা ওকে। ইমন, আটকা ইমন, পারলে তুই পারবি। কি করে পারবো মা? আমি ওর কে? কেউ না। আমি ওর কেউ কোনোদিনও ছিলাম না, আজও নেই, আর কোনোদিনও থাকবো না। তোমরা তোরা আপনজন, তোমরা ওর নিজের লোক, তোমাদের সঙ্গেও রক্তের সম্পর্ক আছে। তোমরাই যখন আটকাতে পারছো না, তখন আমি কি করে পারবো বলো তো? এই, কোথায় চললি তুই? তোমার ভাই বাইরে চলে যাচ্ছে বলে আমি আমার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে বাড়িতে বসে থাকবো নাকি? আমারও কাজ আছে, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু এই তো রণ বেরোলো, ইমন তুই তো ওর সঙ্গে বেরোতে পারতিস। কেন দাদা ভাই? কোনো প্রয়োজন নেই আমার। যে মানুষটা যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, তার সঙ্গ ধরে আমি কেন থাকতে যাব? এতটাই ফেলা মনে করো তুমি আমাকে? এই হচ্ছে ওর দোষ, এই ওর দোষ। সব সময় মেজাজ, সব সময় মাথা গরম করবে। কোন ছেলে ওকে পছন্দ করবে বল দেখিনি? একটু নরম গরম যদি হতো, একটু মিষ্টি করে কথা কইতে পারেনি। সত্যি বাপরে, ও আটকাবে ওর স্বামীকে, ও আটকাবে? বাপরে বাপরে বাপ। এই রণ বিভাগে গেল বলে ও না আমার মাথায় করে বোঝা হয়ে গেছে, জানো তো? রণটা নিজে চলে যাচ্ছে আর এই বিষ রেখে যাচ্ছে আমাদের ঘাড়ে। হ্যাঁ, তাই না তাই, আর কোনো কথা শুনবে? এখন একটা বাড়তি টেনশন আমাদের ঘাড়ে থাকলো। এত তাড়াতাড়ি সবকিছু কি করে ভুলে যেতে পারো মেজকা? এই তো কদিন আগেও হারমোনিয়ামটা নিয়ে প্যাঁ প্যাঁ করতে, আর আজকে এর মধ্যে সবকিছু ভুলে গেলে? সত্যি আমি কিছু মনে করিনি গুলিদি, আমি কিছু মনে করিনি। আমাকে এখনই কলেজে যেতে হবে, আমি যাচ্ছি। আর জানো তো, আমি খুব ভালো করে জানি এটা হচ্ছে আমার পাওনা। মাফ করবেন, আমি মিস্টার জানার সঙ্গে দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট করা ছিল কি? আপনি বলুন ইমন মুখার্জি এসেছেন। ইমন মুখার্জি বললেই উনি চিনতে পারবেন? আপনি বলুন মিস্টার রণজয় চ্যাটার্জি, ওনার স্ত্রী ইমন মুখার্জি এসেছেন। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, ভেতরে মিটিং চলছে। আমার খুব আর্জেন্ট দরকার, আপনি কাইন্ডলি ওনাকে জানান। উনি যদি বলেন আমাকে ওয়েট করতে, আমি অবশ্যই ওয়েট করব। আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আমি দেখছি। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার, একজন এসেছেন দেখা করতে, খুব আর্জেন্ট আছে বলছেন। কে? ইমন মুখার্জি।
ইমন মুখার্জি? রণজয় চ্যাটার্জির স্ত্রী। ওহো, আচ্ছা আচ্ছা, ওকে। আমরা তো মিটিং এর প্রায় শেষের দিকে এসে গেছি। মিটিং শেষ হয়ে গেলে পাঠিয়ে দাও ওকে। ওকে স্যার। ভিতরে মিটিং প্রায় শেষের পথে, এখনই মিটিং শেষ হয়ে যাবে, তারপরেই আপনি যাবেন। ওকে? আপনারা সবাই বুঝে গেছেন তো যে সেই দিন আমরা কিভাবে এগোবো এবং কোন কোন দিকে অ্যাকশন গুলো আগে নেবো? ইজ ইট ওকে? কিন্তু তাও আমি চাই যে অপারেশন শুরু হওয়ার আগে আমরা সবাই মিট করি টু চক আউট হোয়াট উই আর গোয়িং টু ডু, রাইট? ওকে স্যার, থ্যাংক ইউ। আজকে উই আর কনক্লুডিং দ্য মিটিং এন্ড উইল মিট अगेन। ইয়েস স্যার। ওকে। আপনি এবার যান। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? আরে এসো এসো এসো, প্লিজ কাম ইন। আরে কি খবর তোমার, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই চলছে। আচ্ছা, আমি যে বলেছিলাম যে আমার সাথে মাঝে মাঝে দেখা করে যাবে, কই এলে না তো? বসে বসে। থ্যাংক ইউ স্যার। বলো কি ব্যাপার? স্যার, আমি ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। সে তো বুঝতেই পারছি, কারণ বিপদে না পড়লে তো আমার কাছে তোমার আসার কথা নয়। সত্যি স্যার, খুব বিপদ। আমি তো জানি তুমি আমার কাছে বিপদে না পড়লে আসবে না। না স্যার, এরকম নয়, কিন্তু আমি এতটাই বিপদে পড়েছি, আমি জানি আপনি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। কেন, রণজয় কিছু করেছে নাকি? ইনফ্যাক্ট ও তো খুব ভালো কাজ করেছে। ইট ইজ সো নাইস অফ হিম। ও এমন একটা জায়গায় ট্রান্সফার অফ করেছে যেটা কেউ যেতে চায় না, কোনো কিছুর বিনিময়ে কেউ ওখানটায় যেতেই চায় না। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি স্যার। কি জন্যে? স্যার, ওনার যাওয়াটা হবে না। বলো কি? হ্যাঁ স্যার, দেখুন, ওনার বাড়িতে অনেক সিনিয়র মানুষজন আছে, ওনার বাবার অনেক বয়স হয়েছে, আর ওই বাড়িতে উনি ছাড়া রেসপন্সিবল বলতে আর কেউ নেই। বাড়ির সবার ওনাকে খুব দরকার, আর তাই বাড়ির সবাই ওনার ট্রান্সফারের কথা শুনে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, খুব আপসেট সবাই। তাই বলছি স্যার। কিন্তু রণজয় নিজেই তো প্রস্তাব দিয়েছিল যে সে এরকম একটা জায়গায় যেতে চায়। হ্যাঁ স্যার, দিয়েছিলেন, কিন্তু এখন আপনিই ভরসা। দেখুন, আরো কয়েকটা দিন পর গেলেও হতো, এখন আমার পড়াশোনাই কমপ্লিট হয়নি, না হলে আমি ওনার সঙ্গে চলে যেতাম। আর সত্যি কথা বলতে গেলে মিস্টার রণজয় চ্যাটার্জির মতো একজন রেসপন্সিবল লোক ওই ফ্যামিলিতে থাকা খুব দরকার। এতজন সিনিয়র মানুষ আছে, তাই আমি বলছি। আর আমার মনে হয় উনি হয়তো ঝোঁকের বশে কিংবা আমার উপর রাগ করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। সে কি কথা? তোমার উপর রাগ করে ওর চাকরির ক্ষেত্রে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল? নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই নিয়েছে। আমি জানি কালই ওনার চলে যাওয়ার কথা, আর আমি এটাও জানি এই লাস্ট মোমেন্টে এত কিছু বদলানো হয়তো সম্ভবও নয়, কিন্তু আমার বিশ্বাস আপনি পারেন না এমন কোনো কাজ নেই, আপনি সব করতে পারবেন। এটাই আমার আর্জি স্যার, প্লিজ আপনি ওনাকে যেতে দেবেন না। ঝগড়া হয়েছে বোধহয় তোমাদের মধ্যে, না হলে তুমি নিজেই এই কথাটা না বলে আমার কাছে আসবে কেন এটা রিকোয়েস্ট করতে? তুমি নিজেই তো ওকে বলতে পারতে ওখানে না যাওয়ার কথা, তাই না? উনি আমার কথা শোনেন নাকি? উনি তো বাড়ির কারোর কথাই শুনছেন না। শুধু আমি কেন, বাড়ির কেউই চান না যে উনি এখন এই বাড়ি ছেড়ে চলে যান, কিন্তু না, উনি কারোর কথাই শুনছেন না। স্যার, আমি হয়তো আপনাকে বিষয়টা বোঝাতে পারছি না। উনি যদি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যান, তাহলে বাড়িটা অচল হয়ে যাবে, খুব বড় বিপদ হয়ে যাবে। বাড়ির লোকজনদের দেখাশোনা করার আর কেউ নেই উনি ছাড়া। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি একবার নিজের পায়ে দাঁড়িয়ে যাই, আমার লেখাপড়া একটু শেষের দিকে হয়ে গেলে আমি পুরো বাড়ির দায়িত্ব নেব, তখন উনি যেখানে যেতে চান উনি যাবেন, আমি ওনাকে আটকাবো না। কিন্তু সবকিছু তো হয়ে রয়েছে মা, এখন কি করে কি আটকাই বলো তো? আমি জানি না স্যার, আমি এই জন্যই আপনার কাছে ছুটে এসেছি। দেখুন, আমি কোনোদিনও আপনাকে মিস্টার রণজয় চ্যাটার্জির সিনিয়র হিসেবে দেখিনি, আমি সবসময় আপনাকে আমার বাবার মতো দেখে এসেছি, আমার অভিভাবকের মতো দেখে এসেছি। আমি যদি সেইভাবে আপনাকে না দেখতাম, তাহলে কোনোদিনও আপনার কাছে ছুটে আসতাম না।
আর কোনোদিনও হয়তো আপনিও আমাকে লাভ করতেন না। আমি জানি আপনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন, মেয়ের মতো স্নেহ করেন, কারণ আপনার তো আমার বয়সে একটা মেয়ে আছে। স্যার আপনি বলুন তো, আজ আপনার মেয়ে যদি আমার জায়গায় এসে আপনাকে এই কথাগুলো বলতো, আপনি কি আপনার মেয়ের কথা ফেলতে পারতেন? তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে। আজ তো রণজয়ের চার্জ হ্যান্ড ওভার করার কথা, আর এতক্ষণে হয়তো সে বেরিয়েও গেছে। আমাকে এক্ষুনি ফোন করে সব স্টপ করতে হবে। আমি কিছু জানি না স্যার। আমি হয়তো আপনাকে খুব কঠিন একটা কাজ করতে বলছি, কিন্তু আমার বিশ্বাস আছে আপনি এমন কোনো কঠিন কাজ নেই যেটা করতে পারেন না। আপনি সব করতে পারেন। আমি এটাও বুঝতে পারছি যে আমি খুব অন্যায় করছি, কিন্তু কি করব স্যার বলুন তো? আমি তো আর বাইরের কারো কাছে করছি না, আমি আমার হাজবেন্ডের কাছেও এমন কি করছি না। আমি তো এই অন্যায়টা, এই আবদারটা আপনার কাছে করছি। আপনার কাছে আমি এর জন্য ছুটে এসেছি। স্যার আমি জানি আপনি সব কাজ করতে পারবেন, আপনি আপনি এটা ঠিক করতে পারবেন স্যার। আপনি বলুন, আপনি এটা করবেন তো? ওকে, আমি একটা কাজ করছি। ওখানে যে কাজ করছে তাকে আমি একটা এক্সটেনশন দিচ্ছি, আর এরপরে নর্মাল প্রসেসে যার যাওয়ার কথা তাকে আমি ওখানে পাঠাবো। কিন্তু ইমন, আমি এই সমস্ত কিছু করব একটা কন্ডিশনে। কি কন্ডিশন স্যার? আমি আপনার যে কোনো কন্ডিশন মানতে রাজি আছি। তুমি আমাকে কথা দিচ্ছ কিন্তু? হ্যাঁ স্যার, আমি আপনাকে কথা দিলাম, আর আমি আমার কথার কোনোদিনও খেলাপ করি না। আর আমি এটাও জানি আপনি আমাকে এমন কোনো কন্ডিশন দেবেন না যেটা আমি পালন করতে পারবো না। আমার শর্তটা এই যে তুমি আর রণজয় নিজেদের মধ্যে আর ঝগড়াঝাটি একদম করবে না, রাইট? স্যার আমি তো ঝগড়া করি না। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই করো, আর আমার মনে হচ্ছে যে এই ট্রান্সফার নেওয়ার পেছনে সেটাও একটা কারণ। তার মানে তোমরা ঝগড়া করো, আমি বুঝতে পেরেছি। শোনো ইমন, আমরা এই যে কাজটা করি না, এটা খুব হাই রিস্ক জব, বুঝেছো? সবাই এটা পারে না। তো এই কাজটা ভালো করে করতে গেলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের হোম ফ্রন্টটা ঠিক থাকে। হোম ফ্রন্ট যদি ঠিক না থাকে আমরা কিছুই করতে পারবো না। দেখো, রণজয় যে কাজটা করছে সেটা সবাই পায় না, সেই দায়িত্বও সবাই পায় না, দায়িত্বটা পেলেও সবাই করতে পারে না। আর এটা তার পার্সোনাল কাজ না, এটা দেশের কাজ, দশের কাজ। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওর হোম ফ্রন্টটা একদম ঠিক থাকে। আর সেখানে তোমার ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারছো? তুমি যদি তাকে সেই সাপোর্টটা না দাও, সে কিছুতেই তার 100% দিতে পারবে না। এই কথাটা মনে রেখো। স্যার আপনার এই কথাগুলো আমি কোনোদিনও ভুলবো না, আমি মনে রাখবো। দেখো, রণজয় না খুব সিনসিয়ার একজন কর্মী, খুব প্যাশনেট, খুব পারফেকশনিস্ট। ওকে আমরা নানা রকম হার্ড টাস্ক দিয়ে দেখেছি, ও সবকটা সাকসেসফুলি কমপ্লিট করেছে। আর আমাদের এই কাজটায় না সেটা খুব ম্যাটার করে, জানো তো? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওর হোম ফ্রন্টটা ঠিক থাকুক, আর সেইটাই এনশিওর করা তোমার দায়িত্ব। আজকে তুমি আমাকে এই অ্যাসিওরেন্সটা দাও ইমন, যে তুমি ওর হোম ফ্রন্টটা খুব ঠিক করে রাখবে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, অ্যাটলিস্ট আমার জন্য মিস্টার রণজয় চ্যাটার্জির কোনো অশান্তি হবে না। দ্যাট ইজ গুড। আর একটা কথা। কি কথা স্যার? তোমরা দুজনে আমার বাড়িতে একদিন এসো। সেটা কবে হবে আমি বলতে পারছি না স্যার। কেন কবে হবে বলতে পারছো না কেন? নিশ্চয়ই একদিন আসবো। তার মানে তোমাদের মধ্যে ঝগড়াটা লেগে আছে। না হলে তো তুমি আমাকে বলতে পারতে, স্যার আপনার বাড়িতে আমরা অমুক দিন আসছি। আপনি আপনি এত তাড়াতাড়ি সবকিছু বুঝে যান কি করে বলুন তো? পারি। ওই যে বললাম, একদম ঝগড়া করা চলবে না, আর সেই অ্যাসিওরেন্সটা তোমাকে আমাকে দিতে হবে। আর খুব তাড়াতাড়ি আমার বাড়িতে তোমরা ভিজিট করো। স্যার আপনাকেও কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। যেতে পারি যদি তুমি আমাকে তোমার নিজের হাতে রান্না করে খাওয়াও। শিওর স্যার, কিন্তু একটাই প্রবলেম, আমি খুব ভালো রান্না করতে পারি না। আমি তাই যেমনই রান্না করব আপনাকে কিন্তু সেটা সোনামুখ করে খেতে হবে। স্যার আপনি হাসছেন যে? আপনি যখন বললেন আমি নিশ্চয়ই ইনভাইট করব, কিন্তু আপনার রণজয় চ্যাটার্জি খুব সারপ্রাইজড হয়ে যাবে। আমরা কিন্তু আগে থেকে কিছু বলবো না। তুমি দেখছি ভীষণ ছেলে মানুষ, বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, তাই হবে। শোনো, এখন আমাকে অনেক কাজ করতে হবে এবং সেগুলো সমস্ত তোমার অনুরোধের কাজ, ফলে আমি আর এখন বেশি কথা বলতে পারছি না। সরি স্যার, তাহলে আমি এখন আসছি। তুমি কি চা কফি কিছু খেতে? না স্যার, আপনি কাজ করুন, আমি তাহলে নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারি তো? দেখা যাক কি করতে পারি। স্যার প্লিজ ডোন্ট সে দিস। দেখা যাক বলবেন না,
আমি নিশ্চিন্ত মনে বাড়ি যেতে চাই। আরে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার মেয়ের বয়সী একটা মেয়ে আমাকে এরকম ভাবে রিকোয়েস্ট করছে, তাও তার স্বামীর জন্য। আমি কি সেই রিকোয়েস্ট না রাখতে পারি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে আরে আরে, এসো এসো, ভালো করে পড়াশোনা করো, বড় হও। আর একটা কথা, রণজয়কে কিন্তু শান্তিতে রাখো, ঠিক আছে? আসছি। এসো। উনি আপনার স্যার, আপনার বস, আপনি তার আন্ডারে চাকরি করেন, আর আমি তার কাছে গিয়ে যদি কান ভাঙাই, উনি আমার কথা কেন বিশ্বাস করবেন? এর আগেও তো একবার এরকম ঘটেছিল, তাই বলছি। এই তো দেখছি বাড়ির অদ্ভুত ব্যাপার, খুব বাজে ব্যাপার। হ্যাঁ, আমি কিছু না করেও না দোষের ভাগিদার হয়ে যাচ্ছে। আমার দেখছি কোনো কিছুতেই শান্তি নেই। বাড়িতে তো সবাইকে বলে দিয়েছিলাম যে আমি চলে যাচ্ছি, আলটিমেটলি এখন আমার যাওয়াটা হচ্ছে না। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় অস্বস্তির বিষয়। বাড়ির তো কেউই চায় না যে আপনি এখান থেকে চলে যান, তাহলে অস্বস্তির কি হলো? আবার তো সে আমাকে তোমার সঙ্গে থাকতে হবে না?